পরিচালিত হচ্ছে সেটি হচ্ছে সমাসের প্রথম পর্ব। এখানে আমরা দ্বন্দ্ব সমাস এবং কর্মধারয় সমাস নিয়ে আলোচনা করব এবং এর আগে বাংলা ব্যাকরণের সমাসের গুরুত্ব এবং কিভাবে সমাসটার সংজ্ঞাগুলো উপলব্ধি করতে হয় এবং সমাসের যে সমস্ত অংশগুলো রয়েছে সেই অংশগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমরা আমাদের লাইভ ক্লাসটি শুরু করতে যাচ্ছি, তবে তার আগে তোমাদের কাছ থেকে আমরা যেটি আশা করব সেটি হচ্ছে তোমাদের নিজ নিজ প্রোফাইল থেকে আজকের এই লাইভ ক্লাসটি সম্পর্কে তোমার বন্ধুদের জানিয়ে দাও। কমেন্ট সেকশনে ট্যাগ করে তোমার বন্ধুদের জানাও যে আজকের এই ক্লাসটি হচ্ছে। এবং যেহেতু একটু আগে আমরা একটা গোলযোগের শিকার হয়েছিলাম, অনেকেই হয়তো লাইভ ক্লাসটি আবার যে হচ্ছে সেটি জানে না। তোমরা একটু চেষ্টা করো আমাদেরকে সহযোগিতা করার, যাতে যারা এই ক্লাসটি আজকে করতে চেয়েছিল তারা সবাই যেন আজকের এই ক্লাসটিতে অংশগ্রহণ করতে পারে। তোমাদের সহযোগিতা চেয়ে এখন আমরা শুরু করছি আমাদের ক্লাস, যেখানে শুরুতেই আজকে আমরা যেটি সম্পর্কে জানবো সেটি হচ্ছে সমাস কি। এবং সেই ক্ষেত্রে আজকে 10 মিনিট স্কুল লাইভ ক্লাসে আমরা যেটি দিয়ে শুরু করছি সেটি হচ্ছে একটা মানুষের কথা নিয়ে। যে মানুষটি একটা নদীর উপরে দাঁড়িয়ে আছে, সেই নদীর উপরে দাঁড়িয়ে সে চিন্তা করছে যে সে নদীর এই প্রান্তটি থেকে অন্য একটা প্রান্তে যাবে। এখন সে কিভাবে যেতে পারে? দুটো প্রান্তের যখন সংযোগ স্থাপিত হবে তখনই সেই এই নদীটা পার হতে পারবে। এই সংযোগ স্থাপন বিভিন্ন উপায়ে হতে পারে। আমরা জানি কখনো কখনো নৌকা চলে, কখনো জাহাজ চলে, কখনো হতে পারে স্টিমার চলতে পারে। তবে খুব সহজ একটা উপায় তার জন্য এই মুহূর্তে হতে পারে, সেটি হচ্ছে তার জন্য যদি একটা ব্রিজ বা সংযোগ সেতু থাকে। অর্থাৎ আমাদের এইখানে একটি প্রান্ত, এখানে আরেকটা প্রান্ত রয়েছে, যেই প্রান্তটিকে একটা ব্রিজ সংযুক্ত করলো। দুটো প্রান্তকে যদি আমরা একটা একটা করে শব্দ হিসেবে চিন্তা করি, এটা একটা শব্দ, এটা একটা শব্দ। দেখো আমাদের এই পাশে একটা শব্দ রয়েছে, এই পাশে একটা শব্দ রয়েছে। দুটো শব্দের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য আমাদের একটা ব্রিজ দরকার। যেই ব্রিজটাকে আমরা একটা প্রসেস বা প্রক্রিয়া বলতে পারি। আমরা সেই প্রসেস বা প্রক্রিয়াটিকে বলছি সমাস, যেটি মূলত দুটো শব্দের সংযোগ স্থাপন করে বা তিনটি শব্দের সংযোগ স্থাপন করার একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়ার অধীনে আমরা বিভিন্ন উপায়ে বাক্য, এক একটা বাক্যকে সংক্ষিপ্ত করে ফেলতে পারি, অনেকগুলো শব্দকে একত্রিত করে ফেলতে পারি এবং এভাবেই আমরা পুরো সমাসের প্রক্রিয়াটি চালনা করে থাকি। আমাকে কেউ কি বলতে পারবে সমাস শব্দটির অর্থটা কি? আমি তোমাদের কাছ থেকে কমেন্ট সেকশনে জানতে চাই যে সমাস শব্দটির অর্থটা কি। আমাকে তোমরা কমেন্টের মাধ্যমে জানাও যে সমাস শব্দটি বলতে আসলে আমরা কোন শব্দটিকে বুঝে থাকি, অর্থাৎ এটি সরাসরি অর্থটা আমাকে তোমরা জানাও। আমরা কমেন্টের মাধ্যমে তোমাদের কাছ থেকে উত্তর আশা করছি। হ্যাঁ, ফরিদ আহমেদ আমাদেরকে জানিয়েছে সমাস শব্দের অর্থ সংক্ষেপ, মিলন। সুরিদ আবরার জানিয়েছে সংক্ষেপ। আরো অনেকেই জানাচ্ছে। আমাদের ফ্রোজেন ফারিয়া সে জানিয়েছে ব্যর্থ জীবন, সে বলছে নেটওয়ার্ক প্রবলেম। আমরা চেষ্টা করছি পুরো ক্লাসটা যে কোনো ধরনের প্রবলেম ছাড়াই চালিয়ে নিয়ে যাওয়ার। যদি কোনো ধরনের ইন্টারাপশন হয় অবশ্যই আমাদেরকে জানাবে, আমরা সেটি সলভ করার চেষ্টা করব। তবে একটু আমাদের সাথে থেকে যদি একটু ইন্টারাপশন হয় আমরা কিছুক্ষণের মধ্যেই হয়তো ফিরে আসার চেষ্টা করব। আমাদের আরো জানাচ্ছে আশিক আহমেদ নাকিব, সে বলছে দুই বা ততোধিক পদের একপদীকরণ। হ্যাঁ, একদম সত্যি কথা। যারা এরকম ভাবে সঠিক উত্তর আমাদেরকে জানিয়েছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা তাহলে যেই অর্থগুলো পেলাম সেটি হচ্ছে প্রথমত সমাস শব্দের অর্থ সংক্ষেপণ, আরো পেলাম মিলন, এবং আরো পেলাম একাধিক পদের একপদীকরণ। সুতরাং বুঝতে পারছো
সুতরাং বুঝতে পারছো যে অনেকগুলো পদ বা শব্দ যখন একত্রিত হয় তখন আমরা সমাস প্রক্রিয়ার মাধ্যমে এক ধরনের একটা শব্দে পুরো প্রক্রিয়াটাকে নিয়ে আসতে পারি এবং এই প্রক্রিয়াটার নামই আমরা বলছি সমাস। তাহলে আমাকে একটা উদাহরণ দিয়ে যদি বোঝাতে বলা হয় তাহলে আমি কোন উদাহরণটি বেছে নেব? সবার আগে আমি তোমাদের জন্য একটা সহজ উদাহরণ দিয়ে দিচ্ছি। ধরা যাক আমাদের সামনে তিনটা শব্দ রয়েছে। এই তিনটা শব্দের একটি হচ্ছে সিংহ, আরেকটা হচ্ছে চিহ্নিত, আরেকটা হচ্ছে আসন। তোমরা বুঝতেই পারছো যে পুরো এখানে যে এক ধরনের বাক্য বা বাক্যাংশ রয়েছে সেই বাক্যাংশে মোট তিনটি শব্দ বা পদ রয়েছে। এই তিনটা শব্দকে আমরা একত্রীভূত করে ফেলতে পারি। আমি জানি তোমরা অনেকেই জানো যে এই তিনটা শব্দকে একত্রীভূত করলে আমরা কি পাই। তারপরেও তোমাদের কাছে জিজ্ঞেস করে নিচ্ছি যাতে যারা জানে না তারা পুরো বিষয়টা সম্পর্কে যেন সহজে একটা আইডিয়া পেয়ে যেতে পারে। আমাদেরকে তোমরা কমেন্ট সেকশনে জানাও যে সিংহ, চিহ্নিত, আসন এই তিনটি শব্দ একত্রিত হয়ে আমাদেরকে কোন শব্দটি দেয়। সাদিয়া আফরিন নিশাত সে জানিয়েছে সিংহাসন। শান্ত সে জানিয়েছে সিংহাসন। সাদ্দাম হোসেন জিহাদি সে বলছে এইভাবে। আর অনেকেই বলছে আশিক আহমেদ নাকিব, আলামিন, ফাহিম, সালমান শাহরিয়ার সাকিব, এমডি হাবিব তারা সবাই বলছে যে সিংহাসন এই পুরো শব্দটির একত্রীভূত অংশ। সুতরাং আমরা বুঝতে পারছি যে এই তিনটা শব্দ একত্রিত হয়ে আমাদেরকে একটা শব্দ দিচ্ছে এবং সেই শব্দটা হচ্ছে সিংহাসন। আমরা যেটি বলছিলাম যে সমাস শব্দের অর্থ সংক্ষেপণ, মিলন, একাধিক পদের একপদীকরণ, ঠিক পুরো সংজ্ঞাটা এই শব্দটি থেকে এখন বুঝে নেওয়ার চেষ্টা করো। এটি একটি শব্দ, এটি দ্বিতীয় শব্দ, এটি তৃতীয় শব্দ। এই তিনটি শব্দ সংক্ষিপ্ত হয়ে একটা শব্দে পরিণত হয়ে গিয়েছে এবং সেটাকে আমরা বলছি সিংহাসন। এবং এখানে তিনটা শব্দ একটা আরেকটার সঙ্গে মিলিত হয়েছে। এই তিনটি শব্দ একটা আরেকটার সঙ্গে মিলিত হওয়ার মাধ্যমে আমরা একটা নতুন শব্দ পেয়েছি যেটাকে আমরা বলছি সিংহাসন। আমরা আশা করি সমাসের যে সংজ্ঞা সেটি তোমাদের কাছে একদম পরিষ্কার হয়ে গিয়েছে। আমরা এখন সমাসের যে পরবর্তী অংশগুলো সেই পরবর্তী অংশগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা তোমাদের কাছে যেটি জানতে চাই এখন সেটি হচ্ছে আজকে আমাদের ক্লাসটিতে যারা অংশগ্রহণ করছো এই মুহূর্তে আমাদের সাথে আছো তারা বাংলাদেশের কোন কোন প্রান্ত থেকে আমাদের সঙ্গে আছো সেটি আমরা জানতে চাই। তোমাদের নিজ নিজ কলেজের নাম আমাদের কমেন্ট সেকশনে আরেকবার জানিয়ে দাও একটু কষ্ট করে। অনেকেই হয়তো আগের বারও জানিয়েছো, অনেকে এখন নতুন যোগ দিয়েছো। আমরা সবার কাছ থেকে এখন আরেকবার একটু রেসপন্স চাই। আমরা দেখতে চাই কোন কোন কলেজ স্কুল থেকে আমাদের আজকের এই লাইভ ক্লাসটিতে তোমরা অংশগ্রহণ করেছো। তোমাদের কাছ থেকে কমেন্টের মাধ্যমে আমরা উত্তর আশা করছি। কালাম, আজাদ কালাম সে জানিয়েছে চিটাগাং থেকে অংশগ্রহণ করছে। মতিঝিল গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল থেকে সালমান শাহরিয়ার সাকিব। রকি আছে মিরপুর ঢাকা থেকে। মোহাম্মদ বাদল আছে দুবাই থেকে। চমৎকার। ঢাকা চকবাজার থেকে একজন আছে। গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ, চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ থেকে আছো। মোহাম্মদপুর প্রিপারেটরি কলেজ থেকে আছো। আমরা আরো অনেক মানুষের অংশগ্রহণ আশা করছি তোমাদের কাছ থেকে। তোমাদের সহযোগিতায় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে যে ব্যাকরণিক ধারণাগুলো বা যে বিষয়ের ধারণাগুলো পৌঁছায় না সেই বিষয়গুলো পৌঁছে দিতে পারে তোমাদের সবার অংশগ্রহণ। আমরা চাই তোমরা আমাদের গ্রুপটিতে শেয়ার করো, নিজেদের প্রোফাইল থেকে শেয়ার করো, নিজের বন্ধুকে জানাও যে আজকের এই ক্লাসটা হচ্ছে। আমরা এখন সমাসের আরো বেশ কিছু ধারণা সম্পর্কে জানবো যেই ধারণাগুলোর মাধ্যমে সমাস তৈরি হয়। আমরা দেখলাম যে সিংহ, চিহ্নিত, আসন আমাদের সামনে একটা উদাহরণ হিসেবে রয়েছে। আমরা আরো এরকম বিভিন্ন ধরনের উদাহরণ পেতে পারি যেগুলো নিয়ে আমরা আজকের এই ক্লাসটিতে আলোচনা করতে পারি। আমরা তোমাদের সামনে আরো একটা উদাহরণ যেটি বলতে পারি সেটি হচ্ছে বিলাত,
হতে ফেরত। এরকম আরেকটা সমাস আমাদের সামনে তৈরি করার জন্য অপেক্ষা করছে। আমাদেরকে এখন কমেন্টের মাধ্যমে তোমরা জানো যে বিলাত হতে ফেরত এটির সমাসবদ্ধ পদটি কি হবে। আমরা এটির থেকে যে সমাসটি পাই সেটি কি? আলামিন আমাদেরকে জানিয়েছে বিলাত ফেরত, সাইফুল ইসলাম সীমান্ত জানিয়েছে, সালমান শাহরিয়ার সাকিব জানিয়েছে। যারা একটু খেয়াল করবে তারা হয়তো বুঝতে পারবে যে এই বিষয়টিতে লক্ষ্য করার বিষয়টা কি। বিলাত এবং ফেরত এই দুটোকে একত্রীভূত করতে হবে। সুতরাং কেউ যদি বিলাত এবং তারপর একটা স্পেস দিয়ে ফেরত লেখো, এই স্পেসটা কিন্তু তোমার জন্য একটা ভুল উত্তর। সুতরাং এই বিলাত এবং ফেরতের মধ্যে কোনো ধরনের স্পেস দেয়া যাবে না। তোমাদেরকে এই দুটো শব্দকে একত্রে উচ্চারণ করতে হবে এবং একত্রে লিখতে হবে, তাহলেই কেবলমাত্র আমরা সমাসের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটিতে একদম সফলকাম হব। এখন এসো আমরা দেখি যে সমাসের যে পুরো ধারণাটি, সেই পুরো ধারণাটি আসলে আমরা কিভাবে পাই। আমরা সমাসের বেশ কিছু অংশগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। আমরা এক এক করে দেখি সমাসের অংশগুলো কি কি। প্রথমত আমাদের সামনে সমাসের একটা গুরুত্বপূর্ণ অংশ রয়েছে, যেটিকে আমরা বলি সমস্ত পদ। সমস্ত পদটা কি? সমস্ত পদ হচ্ছে আমরা যখন তিনটি শব্দকে একত্রীভূত করি এবং একত্রিত করে সংক্ষিপ্ত রূপে যেই শব্দটি পাই সেটিকে আমরা বলি সমসমান পদ। সমস্ত পদ, দুঃখিত, সেটিকে আমরা বলি সমস্ত পদ। সুতরাং আমাদের এই বাক্যে বিলাত ফেরত হচ্ছে সমস্ত পদ। এখানে আমরা একটা সমস্ত পদ পেলাম। তাহলে সিংহ চিহ্নিত আসনে আমাদের সমস্ত পদ হবে সিংহাসন। একইভাবে নীল যে পদ্ম সেটি হবে নীল পদ্ম। এখানে নীল পদ্ম এই কথাটি হবে সমস্ত পদ। সুতরাং এইভাবেই আমরা সমস্ত পদ সম্পর্কে একটা পরিষ্কার একটা ধারণা আমরা পেতে পারি। এখন আমরা তোমাদেরকে যেটি বলতে পারি, সমস্ত পদের আরো বেশ কিছু নাম রয়েছে, যে নামগুলো সম্পর্কে তোমাদের জেনে রাখা প্রয়োজন। পরীক্ষায় অনেক সময় সমস্ত পদ নাম দিয়ে না এসে অন্য কোনো নাম দিয়েও তোমাকে জিজ্ঞাসা করা হতে পারে। সেই কারণে আমাদের অন্যান্য নামগুলো জেনে রাখা খুব জরুরি। সমস্ত পদের আরেকটা নাম হচ্ছে সমাসবদ্ধ পদ, আরো একটা নাম হচ্ছে সমাস নিষ্পন্ন পদ। খেয়াল করবে, সমাস নিষ্পন্ন পদ। এটা ছাড়াও আরো একটা নাম আছে, সেটির নাম সমাস নিকল্প পদ। এই চারটি নাম একই শব্দকে রিপ্রেজেন্ট করে। বিলাত ফেরত, সিংহাসন, নীল পদ্ম, যতগুলো শব্দ এরকম সমান চিহ্নের ডান পাশে আমরা পাচ্ছি, সবগুলোকে আমরা সমস্ত পদও বলতে পারি, সমাসবদ্ধ পদও বলতে পারি, সমাস নিষ্পন্ন পদও বলতে পারি এবং সমাস নিকল্প পদও বলতে পারি। সুতরাং এই চারটি নামের যে কোনো একটি দিয়ে তোমাকে যদি প্রশ্ন করা হয় যে নিচের বাক্যাংশে অথবা নিচের সমাসের প্রক্রিয়াটিতে সমাস নিকল্প পদ কোনটি, তাহলে একদম কনফিউজড হয়ে যাবে না। তোমরা খুব ভালোভাবে উত্তর দিতে পারবে যে বিলাত ফেরত এই কথাটি এখানে সমাস নিকল্প পদ হিসেবে রয়েছে। এখন আমাকে তোমরা খুব ভালোভাবে কি বলে দিতে পারবে যে আমরা আমাকে এটি দেখাও, মন, রূপ, মাঝি। এটিকে আমরা বলছি
মনমাছি। আমি দুঃখিত, কলমের কালি একটু সমস্যা করছে। মন রূপ মাছি, এখানে আছে মনমাছি। আমাকে এটি এখন বলো যে এখানে সমাসবদ্ধ পদ কোনটি? যারা এতক্ষণ আমাদের পুরো ধারণাটি সম্পর্কে পরিষ্কার হয়েছে তারা সহজেই বলতে পারার কথা যে এখানে আমরা কোনটিকে সমস্ত পদ বলছি। হ্যাঁ, অনেকেই আমাদেরকে উত্তর দিচ্ছে। সাদিয়া আফরিন নিশাদ সে বলেছে, আজাদ কালাম বলেছে, কামরুল ইসলাম আরমান, আশিক মাহমুদ খান, আশিক আহমেদ নাকিব, সালমান শাহরিয়ার সাকিব, মুবাশশির আফরিন, আরিফুল, সবাই সঠিক উত্তর দিয়েছো। তোমাদেরকে অনেক ধন্যবাদ। আশা করি সমস্ত পদ কোনটিকে আমরা বলছি এবং এটির অন্যান্য কি কি নাম রয়েছে সেটি সম্পর্কে এখন আমরা খুব পরিষ্কার একটা ধারণা পেয়ে গিয়েছি। আমরা এখন সমাসের পরবর্তী অংশগুলো সম্পর্কে আরো একটু ধারণা লাভ করব। আমাদের সামনে একটা চমৎকার শব্দ ছিল, সেটিকে আমরা বলছিলাম সিংহাসন। আমাদের সামনে সিংহাসন একটা শব্দ ছিল। সেই শব্দে আমাদের দুটো শব্দ রয়েছে, একটা হচ্ছে সিংহ আর একটা হচ্ছে আসন। তুমি যদি এটাকে সন্ধি বিচ্ছেদ করে ফেলো তাহলেই বুঝতে পারবে এখানে সিংহ একটা শব্দ রয়েছে, আসন একটা শব্দ রয়েছে। সুতরাং এখানে আমাদের সিংহ এবং আসন এই দুটো শব্দ সম্পর্কে আমরা বুঝতে পারছি। আমরা লিখে ফেলি শব্দ দুটো, সিংহ আর আসন। আমাকে তোমরা কি বলতে পারো এই সিংহ এবং আসন এই দুটো শব্দের সমাসে আরেকটা নাম রয়েছে, সেই নামটি কি? এটা যারা আগেও সমাস পড়েছো তারা হয়তো খুব ভালোভাবে বলতে পারার কথা। আমি তোমাদের কাছ থেকে উত্তর আশা করছি। সিংহ এবং আসন এই দুটো পদের আলাদা আলাদা নাম রয়েছে, সেই আলাদা আলাদা নাম দুটো কি? আমি জানিয়ে দিচ্ছি, আলাদা নামটি হচ্ছে সমস্যমান পদ। অর্থাৎ সমস্ত পদের মধ্যে যে আলাদা আলাদা দুটো পদ আমরা পেলাম সেটার একটা আলাদা নাম হচ্ছে সমস্যমান পদ। আমরা এই পদটার নাম খুব ভালোভাবে মনে রাখবো। আমরা সমাসের সমস্ত পদগুলোতে এই ধরনের অনেক অংশ পেয়ে থাকি, প্রত্যেকটা অংশকে আমরা সমস্যমান পদ বলে অভিহিত করে থাকি। তোমাদেরকে আরো কিছু বিষয় এখন জানিয়ে দিচ্ছি। সমস্যমান পদ সম্পর্কে যে আমরা জানলাম, সমস্যমান পদের দুটো অংশ রয়েছে। আমাদের সামনে যদি সমস্যমান পদ থাকে এর দুটো অংশ রয়েছে, এর একটিকে আমরা বলি পূর্বপদ এবং অন্যটিকে আমরা বলি পরপদ। সুতরাং সমস্যমান পদের দুটো অংশ সম্পর্কে তোমরা আশা করি বুঝতে পারবে যে সমস্যমান যে পদ রয়েছে সেই সমস্যমান পদগুলোর মধ্যে যেটি আগে বা পূর্বে থাকে সেটিকে আমরা বলছি পূর্বপদ, আর যেটি পরে থাকে সেটিকে আমরা বলছি পরপদ। তাহলে আমাকে বলো যে সিংহাসন শব্দটিতে যে সিংহ এবং আসন এই দুটো শব্দ আমরা পেয়েছি,
এখানে পূর্বপদ কোনটি? আমাদেরকে কমেন্ট সেকশনে জানাও যে সিংহ এবং আসন এই দুটো শব্দের মধ্যে পূর্বপদ কোনটি? ওয়াফিকুর রহমান সে আমাদেরকে জানিয়েছে সিংহ, এসেনশিয়াল ফাহিম সে বলেছে সিংহ, পার্থ সাহা সে বলছে সিংহ। একদম তোমাদের উত্তর একদম সঠিক হয়েছে। আমাদের কথা অনুযায়ী যেটি আগে থাকবে সেটি হবে সমসমান পদ সমূহের মধ্যে পূর্বপদ, এবং যেটি পরে থাকবে সেটিকে আমরা বলছি পরপদ। সুতরাং পূর্বপদ এবং পরপদের যে পার্থক্য সেটি আশা করি এর মধ্যে তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। যদি তোমাদের এর মধ্যে কোনো ধরনের প্রশ্ন এই সম্পর্কে এখন পর্যন্ত যা পড়ানো হয়েছে সেই সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে এখন আমাদের কমেন্ট সেকশনে জানাও। আমরা তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং প্রতিটা প্রশ্ন আমরা খুঁটিয়ে খুঁটিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদেরকে তোমাদের সমাজ সম্পর্কিত যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো কমেন্ট সেকশনে আমাদেরকে জানাতে পারো। আমরা তোমাদের প্রশ্নের জন্য অপেক্ষা করছি। সেই ক্ষেত্রে এখন আমরা সমস্ত পদ সম্পর্কে জানলাম, সমসমান পদ সম্পর্কে জানলাম। এখন আমরা আরো একটি বিষয় নিয়ে জানবো, সেটি হচ্ছে সমাস বাক্য। সেটি হচ্ছে সমাস বাক্য। সমাস বাক্য এটি বলতে আসলে কি বোঝায়? আমাকে তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো যে আমরা বিলাত ফেরত যে সমাসের উদাহরণটি দিয়েছিলাম সেই বিলাত ফেরত সমাসের উদাহরণটিতে সমাস বাক্য কোনটি ছিল? বিলাত ফেরত যেই সমাসের উদাহরণটি আমরা দিয়েছিলাম সেখানে আমরা জানতে চাই যে সমাস বাক্য কোনটি ছিল। সবার আগে উত্তর দিয়েছে সালমান শাহরিয়ার সাকিব, বিলাত হতে ফেরত। হ্যাঁ, বিলাত এটি সমাস বাক্য নয়। আমরা বলেছিলাম বিলাত ফেরত এটি বিলাত হতে ফেরত, এই তিনটি শব্দের একত্রীভূত অংশ। আমরা সমাসে বিলাত হতে ফেরত এটিকে এক ধরনের বাক্য হিসেবে চিন্তা করি, এই কারণে আমরা সেটিকে সমাস বাক্য বলি। আমরা যে বাক্যটির থেকে বা যে তিনটি চারটি শব্দকে একত্রীভূত করে আমরা বিলাত ফেরত শব্দটি পেলাম, সেই বিলাত ফেরত শব্দটি এই বাক্যটি হচ্ছে সমাস বাক্য। সেই সমাস বাক্যের আরো কিছু নাম রয়েছে, সেগুলোও জেনে রাখো। সমাস বাক্য, একে ব্যাস বাক্য বলা হয়, একে এর পাশাপাশি বিগ্রহ বাক্য হিসেবেও ডাকা হয়। আশা করি তোমরা পুরো বিষয়টি সম্পর্কে খুব ভালোভাবে ধারণা পেয়েছো। আমরা এখন সমাস বাক্য, সমাসবদ্ধ পদ, সমাস নিকল্প পদ এগুলো বলতে কি বোঝায় সেটি আমরা জেনেছি। এর মধ্যে ব্যাস বাক্য কি যারা যারা জানতে চেয়েছো তাদের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করেছি। আমরা আরো কিছু প্রশ্ন দেখার চেষ্টা করি। আমাদের সামনে আরো কিছু প্রশ্ন আছে যেগুলো আমরা একটু দেখার চেষ্টা করছি। একটু সময় চেয়ে নিচ্ছি তোমাদের কাছ থেকে। আমাদের কাছে একজন জানতে চেয়েছে, আমি প্রশ্ন দেখার চেষ্টা করছি। সমসমান পদের
যে দ্বিতীয় অংশ পরপদ সেটি সম্পর্কে অনেকে জানতে চেয়েছো। আমরা বলেছিলাম যে সিংহাসন, এখানে সিংহ এবং আসন দুটো শব্দ রয়েছে, সুতরাং সিংহ এবং আসনের মধ্যে সিংহ যদি পূর্বপদ হয় তাহলে পরপদ কোনটি হবে? নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আসন যে শব্দটি বাকি রয়েছে সেটি হচ্ছে পরপদ। আমাদেরকে আরো একজন প্রশ্ন করেছিলে যে তিনটি পদ দিয়েও সমাস হতে পারে কিনা এবং সেই ক্ষেত্রে আমরা সেটিকে আলাদা কোনো নাম দেই কিনা। আমরা সাধারণত পূর্বপদ এবং পরপদকে প্রাধান্য দেই। সেখানে যদি ৩ নম্বর কোনো শব্দের উপস্থিতিও থাকে তাহলেও আমরা সেটিকে মধ্যপদ হিসেবে চালনা করলেও পূর্বপদ এবং পরপদের প্রাধান্যতেই সমাস গঠিত হয়। আশা করি এই বিষয়টাও তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা খুব সহজেই সমাসের অংশগুলো কি সেই অংশগুলো সম্পর্কে নিশ্চয়ই বলতে পারবো। আমাকে এখন তোমরা যেটি বলবে, সমাস কয় প্রকার? আমাদের কাছে অনেকে অভিযোগ জানাচ্ছ যে মার্কারের লেখা তোমরা অনেকে বুঝতে পারছো না। আমরা সেটার জন্য দুঃখিত। আমাদের এই হোয়াইট বোর্ডটা একটু সমস্যা করছে, তবে মার্কারে কোনো সমস্যা নেই, একটু পরপরই তোমরা লেখাগুলো বুঝতে পারবে। আমরা এই সাময়িক অসুবিধার জন্য তোমাদের কাছে অনেক অনেক দুঃখ প্রকাশ করছি। আমাকে এখন তোমরা কমেন্টের মাধ্যমে জানাও যে সমাস কয় প্রকার, এবং সেটি জানাতে জানাতে তোমাদের কাছে যেটি বলে দিতে চাই সেটি হচ্ছে আমরা সমাসের প্রকারভেদে প্রবেশ করছি খুব গুরুত্বপূর্ণ একটা অংশে, এবং সেই কারণে আমরা চাই যে তোমাদের বন্ধুদেরকে তোমরা জানাও যে আজকের এই ক্লাসটি হচ্ছে, এবং তোমরা সবাইকে জানানোর মাধ্যমে আজকের এই ক্লাসটি সম্পর্কে জানাও এবং এই সমাজ সম্পর্কিত ধারণাটিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করো। কাজে শেয়ার করো, নিজের বন্ধুকে কমেন্টে ট্যাগ করতে পারো। আমরা চাই অনেক অনেক মানুষ যেন আজকের এই ক্লাসটিতে আমাদের কাছে অংশগ্রহণ করে। ফরিদ আহমেদ, ইমরান, জাইন, নাইম হাসান, নাইম ইসলাম, রহমান রিদওয়ান আমাদেরকে উত্তর দিচ্ছে এক এক করে। যারা উত্তর দিয়েছ ৬ প্রকার, তাদের উত্তর সঠিক। এটি সর্বজন বিদিত। আমরা আমরা সমাস এই ৬ প্রকার সম্পর্কেই জানি। অনেকে অনেক সময় বলে যে সমাস মূলত ৪টি, তবে বৈয়াকরণ যারা রয়েছেন অর্থাৎ ব্যাকরণবিদ যারা রয়েছেন তারা মোটামুটি প্রায় সর্বসম্মত যে আমরা ৬ প্রকার সমাসকেই প্রধান রূপে চিহ্নিত করব। আমরা আরো একটা প্রশ্ন পেয়েছি যে সমাস বাক্য, ব্যাস বাক্য এবং বিগ্রহ বাক্য তিনটা কি একই কিনা। হ্যাঁ, প্রশ্নের জন্য ধন্যবাদ। আমরা সেটি তোমাদেরকে জানিয়েছিলাম যে সমাস বাক্য, ব্যাস বাক্য এবং বিগ্রহ বাক্য এই তিনটা একই ধরনের, অর্থাৎ তিনটি একই জিনিস। সিংহাসন এই কথাটিকে আমরা যখন ভাঙলাম, সিংহ চিহ্নিত আসন, এই একটা ব্যাস বাক্য পেলাম। সেই ব্যাস বাক্যটিকে আমরা বিগ্রহ বাক্যও বলতে পারি, আমরা সমাস বাক্যও বলতে পারি। সুতরাং ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য এবং সমাস বাক্য এই তিনটির মধ্যে কনফিউজ হওয়ার কোনো কারণ নেই। আমরা এখন জেনে গেলাম যে সমাস ৬ প্রকার। তাহলে এই ৬ প্রকার সমাস কি কি? আমরা শুরু করছি এক এক করে। আমাদের সামনে রয়েছে দ্বন্দ্ব সমাস, আমাদের সামনে রয়েছে কর্মধারয় সমাস, এছাড়া আছে দ্বিগু সমাস, অব্যয়ীভাব সমাস। তোমাদের কাছ থেকে উত্তর আশা করছি। দ্বন্দ্ব, কর্মধারয়, দ্বিগু, অব্যয়ীভাব, এখানে একটি সমাস বসবে, এখানে ৬ নম্বরে আরো একটি সমাস বসবে। আমাকে কমেন্টের মাধ্যমে বাকি দুটো সমাসের নাম তোমরা বলবে। আমি তোমাদেরকে দেখাচ্ছি। দ্বন্দ্ব, কর্মধারয়, দ্বিগু, অব্যয়ীভাব, ৫ এবং ৬ নাম্বার খালি রয়েছে। একজন তৎপুরুষ সমাসের নাম বলেছে, আরেকজন
বহুব্রীহি সমাসের নাম বলেছে। হ্যাঁ, হাসান শান্ত, মোহাম্মদ জসিমউদ্দিন, তোমাদেরকে অনেক ধন্যবাদ। সুরাইয়া খান মুনা, তোমাদেরকে অনেক ধন্যবাদ। যারা কারক এবং সমাস মিলিয়ে ফেলছো তাদেরকে কিন্তু আমি বলছি যে কারক এবং সমাস কিন্তু মিলিয়ে ফেলো না, কারকের নাম এবং সমাসের নাম মিলিয়ে ফেলো না। এখানে একটা সমাসের নাম হবে তৎপুরুষ সমাস এবং আরেকটা সমাসের নাম হবে বহুব্রীহি সমাস। আমি তোমাদেরকে আরেকবার বলছি, এটা তৎপুরুষ সমাস, এটা বহুব্রীহি সমাস, এখানে দ্বন্দ্ব আছে, কর্মধারয় আছে, দ্বিগু আছে, অব্যয়ীভাব আছে। সুতরাং সমাস চার প্রকার। এটি যারা বলছো তাদের জন্য আরেকবার যেটা জানিয়ে দিতে চাই সেটি হচ্ছে দ্বন্দ্ব, তৎপুরুষ, বহুব্রীহি, অব্যয়ীভাব। তৎপুরুষ, এখানে আছে সমাসের কথা অনেকে বলে থাকেন যে চার প্রকার সমাসকে আমরা পরবর্তীতে ব্যাকরণবিদের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে জানতে পেরেছি যে কর্মধারয় এবং দ্বিগু সমাসও 6 প্রকার প্রধান সমাস পাচ্ছি। এটার বাইরেও যারা এর বাইরেও সমাস রয়েছে বেশ কিছু অপ্রধান সমাস।